আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আরজি করে দুর্নীতির তদন্ত, আর এই দুর্নীতির তদন্তে আজ সকাল থেকেই 15টি জায়গায় সিবিআই হানা। বিভিন্ন জায়গায় সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একযোগে 15টি জায়গায়। প্রথমেই জানিয়ে রাখি, সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল আরজি করে, তার বাড়িতে আজ সকাল 6টায় পৌঁছে যায় সিবিআই আধিকারিকেরা। 6:50 তার বাড়ির সামনে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকেরা, কিন্তু 1 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হলো, অর্থাৎ বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকতে হলো আধিকারিকদের। 1 ঘন্টার বেশি সময় পর তিনি দরজা খুললেন, বেরিয়ে এলেন। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো যে কেন দেরি হলো, 1 ঘন্টার বেশি সময় লাগলো, তিনি কার্যত নিশ্চুপ, স্পিকটি নট। সকাল থেকে প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত সেখানে সিবিআই আধিকারিকেরা রয়েছেন, তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তের কি আপডেট, অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, 5 ঘন্টা অতিক্রান্ত, 8টা 2 থেকে সেখানে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল থেকে ঘটনা পরম্পরা জানতে চাই এবং এই মুহূর্তে সিবিআই সূত্রে কি কি আপডেট সামনে আসছে। এই মুহূর্তে সিবিআই 9 জন আধিকারিক, তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়িতে রয়েছে। বেলেঘাটা সন্দীপ ঘোষের যে এই বাড়িতে আছে সকালে 6:50 সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। গতকালই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় এবং সে এফআইআর কপি আলিপুর আদালতে জমা দেওয়া হয়। কালকে রাত্রি 11:30 পর্যন্ত সিবিআই দপ্তরে টানা মিটিং চলে। সেই মিটিংয়েই কার্যত কৌশল, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া কিভাবে হবে, কিভাবে শুরুতে কাজ শুরু হবে, সেই সব নিয়ে কিন্তু দীর্ঘ বিস্তর আলোচনা হয় এবং আজ সকাল 6:50 একদম সন্দীপ ঘোষের বাড়িতে এসে পৌঁছে যান সিবিআইয়ের 5 সদস্যের একটি টিম। প্রথমে 1 ঘন্টা 10 মিনিট তারা বাইরে প্রতীক্ষা করেন। অবশেষে 8:02 সন্দীপ ঘোষ বাইরে আসেন এবং তার কিছু সময় পরে সিবিআই আধিকারিকরা ভেতরে যান। তারপরে আরও একজন আধিকারিক ভেতরে যান এবং কিছু সময় আগে, অর্থাৎ 12টা নাগাদ আরও 6 জন আধিকারিক ভেতরে গিয়েছিলেন এবং কিছু সময় তারপরে আরও 3 জন আধিকারিক বেরিয়ে যান। এই মুহূর্তে 9 জন আধিকারিক রয়েছে এবং এই যে 4তলা বাড়ির প্রত্যেকটা ঘর কিন্তু তল্লাশি চালানো হবে, কারণ তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ, অর্থাৎ সরকারি টাকা তছরূপ, সরকারি টাকা নয়ছয় করা, এমনকি কোভিড ফান্ডকেও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে এবং নিজের স্বজন প্রসন্নের অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। নিজের পছন্দের লোকেদেরকে আরজি করের মতো সরকারি প্রতিষ্ঠানের ভেতরে ক্যান্টিন তৈরি করা বা টি স্টল তৈরি করার ক্ষেত্রে তিনি নিজের লোকেদেরকে সেখানে প্রাধান্য দিয়েছেন। এমনকি স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে সরকারি টাকার বিভিন্নভাবে তিনি নয়ছয় করেছেন। নিজের চেম্বারে সৌন্দর্য বাড়ানোর কাজে সেগুলো ব্যবহার করা হয়েছে। এই ধরনের অভিযোগ করেছিলেন কে? খোদ এই আরজি কর মেডিকেল কলেজের তৎকালীন ডেপুটি সুপার, এবং তার অভিযোগের ভিত্তিতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এসআইটি ফর্ম করে এবং সেই তদন্তভার পরবর্তী সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে গত পরশু সিবিআইকে দেওয়া হয়েছে। সেই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তিনি নিউজ 18 বাংলার প্রতিনিধির সামনে কি বলেছিলেন শুনুন। যেই অভিযোগগুলো করেছিলাম আমি সেই অভিযোগগুলোতে এখনই আমি স্ট্যান্ড করে আছি। আর আমি এগুলো কেন করেছি, তার একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি। ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মায়েকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। ছাত্রদের জীবন নিয়ে খেলা করতে আমি আর দেব না। আমি এই বাংলার মাটিতে কাউকে খেলা করতে দেব না। দরকার হলে তাতে আমার যদি প্রাণের আহুতি দিতে হয় আমি দেব। এই সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, নানা অভিযোগে বিদ্ধ, টাকা নয়ছয়, টেন্ডারে কাটমানি, পাশ করাতে টাকা, নানা অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। নানা অভিযোগ, নানা দোষ, নিশানায় সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা 9/6,
বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। অভিযোগের তালিকা দীর্ঘ। অভিযোগ, এই সন্দীপ ঘোষের জমানাতেই আরজি করে আসা বেওয়ারিশ দেহ ল্যাবরেটরিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। অভিযোগ, টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ করাতেন সন্দীপ। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে রেট 8 থেকে 10 লক্ষ টাকা, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে রেট 4 থেকে 5 লক্ষ টাকা। ইচ্ছে করে করানো হতো, এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি। ইন্টার্নশিপ কমপ্লিশন খোঁজ করুন, অনেক ছেলে আছে যাদের ক্যারিয়ার উনি নষ্ট করে দিচ্ছিল। এরকম বহু অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। প্রত্যেকটা ইয়ারে একটা করে ফাইনাল পরীক্ষা হয়, সেই ফাইনাল পরীক্ষাতে তার প্রিয় পাত্রদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া এবং যারা প্রতিবাদ করতো বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে, তার যত দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে ফেল করিয়ে দেওয়া এবং একজনকে একাধিকবার ফেল করিয়ে দেওয়া, এই অভিযোগ বহু ছাত্ররা বহুবার করেছে এবং সামনাসামনি করেছে। অভিযোগ, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময় ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভসে সব মেডিকেল বর্জ্য পাচার করা হতো। এ নিয়ে তদন্ত হয় বলে দাবি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর। বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। অভিযোগ, সন্দীপের জমানায় মাত্র 3 জন ঠিকাদার যাবতীয় কাজের বরাত পেতেন। অভিযোগ, এই স্বজন পোষণে সন্দীপের পকেট ভরত। এ অভিযোগ, প্রতি টেন্ডার থেকে 20% পর্যন্ত কমিশন দাবি করত সন্দীপের টিম। অভিযোগ, আরজিকর হাসপাতালে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিনও চালু করেন এই সন্দীপ ঘোষ। আন্ডার গ্র্যাজুয়েটদের কাউন্সেলিং এর খরচেও টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে। সন্দীপের আমলেই কাউন্সেলিং এ মাত্র 17 দিনে 14 লক্ষ টাকারও বেশি খরচ করা হয় বলে অভিযোগ। এক কথায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা নয় ছয়, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। নিউজ 18 বাংলা। যেমনটা বলছিলাম আপনাদের, অভিযোগের পাহাড়, আর সেই পাহাড়ের চূড়ায় সন্দীপ ঘোষ। আজ সকাল থেকে তার বাড়িতে সিবিআই হানা দিয়েছে, তল্লাশি চালাচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত সিবিআই সূত্রে কি কি তথ্য সামনে উঠে আসছে জানাবো আপনাদের। অমিত রয়েছে। অমিত, গতকালই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। গতকালের পর আজ সকাল থেকে একযোগে 15টি জায়গায় সিবিআই হানা, কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতেও প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন নথি তারা দেখছেন। কোন কোন বিষয়ে সিবিআই ফোকাস করছে? সন্দীপ ঘোষ ছাড়াও ডেপুটি সুপার যিনি যে ভিজিলেন্সকে যে অভিযোগটা জানিয়েছিলেন, সেই অভিযোগপত্রে আরও 2 জনের কথা উল্লেখ ছিল। একজন ফরেন্সিক ডিপার্টমেন্টের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোম এবং এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। এদের বাড়িতেও সিবিআই আধিকারিকরা অভিযানে গিয়েছে এবং ডেপুটি সুপার আক্তার আলী তিনি যে অভিযোগটা করেছিলেন যে একটা র্যাকেট, একটা চক্র এই দুর্নীতির সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে সন্দীপকে তারা কিভাবে সাহায্য করতো বা সহযোগিতা করতেন, কারণ সন্দীপের বিরুদ্ধে শুধু নয়, সন্দীপের সঙ্গে সন্দীপের আরও 2 জন আরও আধিকারিক যারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হচ্ছে, তাদের যোগসূত্রটা কোথায়? আর্থিক লেনদেনের বিষয় উঠে আসছে। আর্থিক লেনদেন কিভাবে হতো? অ্যাকাউন্টের মাধ্যমে নাকি নগদে লেনদেন? এমনকি চুক্তিভিত্তিক যে সমস্ত শ্রমিক বা চুক্তিভিত্তিক যে কর্মী নেওয়া হয়েছে আরজি কর মেডিকেল কলেজে, তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও একটা দুর্নীতি রয়েছে, সেখানেও টাকার লেনদেন হয়েছে।
সেই সমস্ত টাকা কোথায় গেল বা কাদের মধ্যে সেই টাকা বন্টন হলো, এই বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা কিন্তু জানতে চাইছে বা এইগুলো জানার চেষ্টা করছে এবং এই সংক্রান্ত নথিও তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। কারণ যে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ হয়েছে, তার তার মানে রিক্রুটমেন্ট যেহেতু হয়েছে, তার একটা পেপারস দেওয়া, ডকুমেন্টস থাকবে, সেগুলো দেখার কাজ, বা ক্যান্টিন কাউকে বরাদ্দ দেওয়া হয়েছে বা টি স্টল কাউকে করতে দেওয়া হয়েছে, তার সেই সমস্ত ডকুমেন্টস থাকবে। তার বিনিময়ে কত আর্থিক লেনদেন হয়েছে, নগদে হলো না অ্যাকাউন্টে হলো, অ্যাকাউন্টে হলে কার অ্যাকাউন্টে হয়েছে, সন্দীপ ঘোষের নিজের অ্যাকাউন্টে হয়েছে না সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অন্য কারো অ্যাকাউন্টে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো অমিত, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। তুমি একেবারে বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে রয়েছো, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। নানা অভিযোগ, নানা দোষ, নিশানায় সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দীপ জামানার আরো কীর্তি এবার প্রকাশ্যে। অভিযোগ, 2022 সালের জুলাই মাসে আরজিকর হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দেয়। এতে চরম নাজেহাল হতে হয় রোগীদের। কিন্তু কেন এই পরিস্থিতি? অভিযোগ, স্যালাইন সরবরাহকারী সংস্থার প্রাপ্য টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি, তাই আরজিকর হাসপাতালে স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি। কিন্তু আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দাবি মানতে চাননি। শেষমেশ নাকি সাগর দত্ত মেডিকেল এবং কলকাতা মেডিকেল থেকে স্যালাইন এনে পরিস্থিতি সামলানো হয়। পরে জানা যায় সন্দীপ ঘোষ ওই স্যালাইন সরবরাহকারী সংস্থার কাছ থেকে তিনি কমিশন চেয়েছিলেন, কাটমানি চেয়েছিলেন, এমনটাই অভিযোগ। অভিযোগ, 2023-এর জানুয়ারিতে আরজিকর হাসপাতালের মর্গ থেকে 4টি দেহ লোপাট হয়ে যায়। অভিযোগ, পরিবারকে না জানিয়েই উত্তর পূর্ব ভারতের একটি মেডিকেল কলেজে দেহগুলি ভাড়া দেওয়া হয়। দেহগুলি ভাড়া দেওয়া হয় ফরেনসিক মেডিসিনের ওয়ার্কশপের জন্য। এজন্য মৃতদেহের রেজিস্টার পর্যন্ত লোপাট করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ খোদ আরজিকরের তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের। এ নিয়ে জল গড়ায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত। অভিযোগ, এরপরেই দ্রুত বদলি করে দেওয়া হয় তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। অভিযোগ, সন্দীপ ঘোষের জমানায় আরজিকর হাসপাতালে 30টি সিসি ক্যামেরা লাগানোর জন্য 14 লক্ষ টাকা খরচ দেখানো হয়, কিন্তু বাস্তবে এত সিসি ক্যামেরা লাগানোই হয়নি। অভিযোগ, বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ইন্টার্নদের কাজে লাগিয়ে নানা কীর্তি করেছেন সন্দীপ ঘোষ। এর বদলে জুনিয়র ডাক্তার ইন্টার্নদের ফুর্তির ব্যবস্থা করে দিতেন সন্দীপ। আরজিকরের গেস্ট হাউসেই নাকি নিয়মিত বসত মদের আসর। কলেজ ফেস্টেও থাকতো দেদার ফুর্তির আয়োজন।